যে জিনিসটা করছি আমরা মনে করছি যে এই কোডটা তো পুরোটাই ভুল, যে আমাদের তো স্ট্রাকচার দেওয়া আছে, বাট এটা আপনারা ধরে নেবেন যেহেতু বলা আছে এই পর্যন্ত, এরপর থেকেই হচ্ছে আপনারা জাস্ট ধরে নেবেন। সো আমাদের এই জিনিসটা হচ্ছে বাই ডিফল্ট মনে করবেন যে যদি আউটপুটের কথা বলা থাকে, আউটপুটে কখনো ভুল থাকবে না। অর্থাৎ আপনাকে যদি অলরেডি বলা থাকে যে আউটপুট বের করেন, ওই কোডে কোনো ভুল থাকবে না, ওইটা নরমালি হচ্ছে থাকবে। এখন এই কোডে আপনি এই স্ট্রাকচারটা ধরে নেবেন, ধরে নিয়ে কাজ করবেন। আচ্ছা এখন আসি, একটা কোশ্চেন আছে যে পি তো হচ্ছে ডিফাইন করা হয় না, যেহেতু আপনার অলরেডি বলে দিচ্ছি যে এখানে হচ্ছে কোনো এরর থাকবে না, সো আপনি ধরে নিতে পারেন পি এর ভ্যালু। এখন পি এর ভ্যালু অনেকে যে কাজটা করছে সেটা হচ্ছে 1 ধরে নিছে, 1 ধরে নিয়ে এই মাল্টিপ্লিকেশন করে ফেলছে, অথবা অনেকে যে কাজটা করছে যে এটার ভ্যালু নাই সেটা এরর আসবে, এরর আসবে and is equal to 5 ধরে নিলাম, আমি এর আউটপুট বের হচ্ছে 5 4 3 2 1। আচ্ছা এইটা কি ছিল, এটার মানে p p into n, তাই না? p স্টার মাল্টিপ্লাই ইকুয়াল টু, সো এটা কি 5 4 3 2 1 তো আসবেই না, এটা ফার্স্টে বুঝাই যাচ্ছে। এখন যে জিনিসটা হচ্ছে অনেকে n p এর ভ্যালুটা হচ্ছে কি n ধরে নিছেন একদম ফার্স্টে, যে আচ্ছা ঠিক আছে p ডিক্লেয়ার করা নাই, বাই ডিফল্ট আমি 1 ধরে নেই। এইটা করলে হয়তো এই কেসেসে হচ্ছে আপনাদের মার্কস দেওয়া হবে এই কেসেসে, কারণ এখন যেহেতু আপনাদের হচ্ছে কি p এর ভ্যালুটা ফার্স্টে ডিক্লেয়ার করা ছিল না। আপনারা যে কাজটা করেন, অনেকে যে কাজটা করছে সেটা হচ্ছে এরর বলে দিছে, যে এরর আসছে। এখন এই কোশ্চেনটাতে একটু বুঝতে কমপ্লেক্সিটি ছিল দেখে হয়তো এটাতে মার্কস পাবেন, আমার মনে হয় এটাতে সব ম্যাডামরাই আপনাকে মার্কস দিয়ে দিবে। স্যার আমি বলছি যে p স্টার হচ্ছে ইকুয়াল, আপনারা ভাগ করছি কি এখানে প্রিন্টারটা দিছে, প্রিন্টারের ভিতরে n প্রিন্ট করছে, এরপর হচ্ছে n মাইনাস মাইনাস দিছে, আবার এসে দেখছি p এর ভ্যালু, তার মানে কি যে p আর n ইকুয়াল, এটা মনে হচ্ছে 5। আচ্ছা না, ইকুয়াল যেহেতু বলা হয় না, এখন এইটাতে প্রবলেম হবে কি ফার্স্টে, একদম ফার্স্টে যদি আপনি p ইনিশিয়ালাইজ করেও ফেলেন, p এর কাছে কি থাকবে বলেন? আমি কোনো ভ্যালু দেই নাই বাট ইনিশিয়ালাইজ করে ফেলছি, p এর ভ্যালু কি হবে? p এর ভ্যালু জাস্ট ইনিশিয়াল করতেছে, তো p এর কোনো ভ্যালু না, p তো p থাকতেছে। আচ্ছা এইখানে ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েন্স ডিপেন্ডস করে, p এর ভ্যালু ডিফল্টও থাকে, আবার হচ্ছে p এর ভ্যালু একটু চেঞ্জও থাকে। ডিফল্ট কি? ইন্টিজারের জন্য ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ 0 এই ভ্যালুটা হচ্ছে বাই ডিফল্ট চলে আসে, এইটা হচ্ছে অনেক সময় চলে আসে, আবার অনেক সময় গার্বেজ ভ্যালু চলে আসে, ডিপেন্ডস করতেছে আপনি কোথায় করতেছেন। যেমন আপনারা যদি অ্যারে যখন করবেন, অ্যারেতে বুঝতে পারবেন যে গার্বেজ ভ্যালু কিভাবে চলে আসে, সো ডিফল্ট ভ্যালু থাকতে পারে। সো যেহেতু হচ্ছে p এর ভ্যালু দেওয়া নাই, সো আমরা এটাকে যদি এরর বলি, যেমন p ডিক্লেয়ার করে নাই, এরর বললে হয়তো এই ক্ষেত্রে নাম্বার পেয়ে যাবেন অনেকে। আর যদি কেউ এটাকে 1 ধরে নেন, জাস্ট ঠিক আছে 0 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটা পুরোটা 0ই চলে আসবে, সো আলটিমেটলি 0 প্রিন্ট করার তো কোনো গোল নাই। সো 1 ধরে যদি করেন, সেই ক্ষেত্রে হয়তো এইটার ক্ষেত্রে আপনারা এইবার মার্কস পাবেন। এখন যদি চিন্তা করি 1 ধরে করেন, তাহলে কি হবে? এখানে ফার্স্টে আসবে p এর ভ্যালু 1, সো n এর ভ্যালু ফার্স্টে কত? 5 আছে, 5 যতক্ষণ না পর্যন্ত 0 এর অসমান হচ্ছে, তার মানে 0 সমান হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কি লুপটা রান করতে থাকবে। সো এটা আমাদের কন্ডিশন। সো আমি কি করব এখানে? এই কাজটা করব। 5 টা এখনো কি, সরি 5 তো নট ইকুয়াল টু 0 আছে, তার মানে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। এখানে কি কাজ হচ্ছে? যদি p এর ভ্যালু 1 হয়, সো p is equal to 1 into n, সো এখানে ভ্যালু কত আসলো? 5 আসলো। ওকে 5 প্রিন্ট হয়ে গেল। নেক্সট যে কাজটা হবে, n এর মাইনাস মাইনাস হচ্ছে, তার মানে হচ্ছে n এর ভ্যালু 5 থেকে 4 হয়ে গেল। n এর ভ্যালু ছিল 5, এইটা ভ্যালু হয়ে গেল 4। নেক্সট স্টেপ, আর এইখানে আপনি প্রিন্ট তো করেই ফেলছেন অলরেডি, 5 প্রিন্ট হয়ে গেল। ওকে নেক্সট এখানে আসলো কন্ডিশন স্টিল 4 নট ইকুয়াল টু 0। ওকে ফাইন, তারপরে এইখানে আবার সেম কাজটা হবে। এখন p এর ভ্যালু কত? p এর ভ্যালু আছে 5, সো এখন p is equal to কি 5 into 4, সো কত চলে আসছে? 20। স্যার নেক্সট স্টেপ হচ্ছে কি 20 প্রিন্ট হবে, তারপরে n এর ভ্যালু কত? 3 হয়ে যাবে। দেন अगेन চেক করবে n নট ইকুয়াল টু 0 কিনা, ট্রু হলে দেন কি করবে? আবার 20 এর সাথে কি করবে? p is equal to p into n, তার মানে 20 into 3, এখানে আসছে কত? 60, সো 60 প্রিন্ট হবে নেক্সট স্টেপ। সো ফার্স্ট স্টেপ 5, তারপরে 20, তারপরে 60। নেক্সট টাইম আবার যখন গেল, n এর ভ্যালু কত? 2, 2 এর ক্ষেত্রে আবার কি হবে? এখানে 60 into 2, 120, সো p এর ভ্যালু হচ্ছে 120। নেক্সট n এর ভ্যালু 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে আবার কি হবে?
p এর ভ্যালু হয়ে যাবে কি 120 ইনটু 1, সো 120 কিন্তু থাকবে। তারপরে যখন সে মাইনাস মাইনাস করে চলে আসবে 0 তে, তখন কি কন্ডিশনটা ফুলফিল হবে না, লুপটা স্টপ হয়ে যাবে। সো যারা 1 ধরে নিয়ে করছেন তাদের অ্যানসারটা এরকম আসবে, আর যারা হচ্ছে ইরর দিচ্ছেন সেই ক্ষেত্রে হয়তো এইবারের জন্য হয়তো আপনারা মার্কস পাবেন, বাট এইরকম নরমালি এরকম এত ইজিলি থাকবে না, আউটপুটগুলো আপনাদের ক্যালকুলেট করে বের করতে হবে। তো শুধু আউটপুটটা লিখলেই হবে? হ্যাঁ, আউটপুট যখন বের করার কথা বলা থাকে আপনাদের এক্সট্রা করে কিছু করা লাগে না, আপনাদের আউটপুটটাই হচ্ছে জাস্ট এক লাইনে লিখে দিবেন। তার মানে আপনাকে এখান থেকে যদি প্রিন্ট করা বলা হয় এখানে কি আসবে, আমাদের এখানে 5 আসবে। আমরা কি নিউ লাইন প্রিন্ট করছি, নিউ লাইন কিন্তু প্রিন্ট করি নাই, তার মানে এর পাশেই হচ্ছে কত আসবে 20, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 120, তারপর 120। তো এইভাবে হচ্ছে আমরা প্রিন্ট করে দেব। যদি নিউ লাইন থাকতো তাহলে কি লাইন বাই লাইন নিচে নিচে চলে আসতো, এই পুরো সংখ্যাটা প্রিন্ট হইতো। হ্যাঁ, তো এইভাবে কিন্তু হচ্ছে প্রিন্ট হয়ে যাবে যদি 1 ধরে নিয়ে আমরা কাজ করি। তো অনেকেই বলতেছেন যে 5432 হবে না, কারণ এটা মাল্টিপ্লাই আছে, এটা কিন্তু ডাইরেক্ট প্রিন্ট করা নাই। হ্যাঁ, যদি n এর ভ্যালু প্রিন্ট করা হইতো তাহলে কি হতো, n এর ভ্যালু হচ্ছে 5 4 3 2 1 এরকম করে চেঞ্জেস হয়ে ভ্যালুগুলো প্রিন্ট হতো। স্যার যেহেতু p এর ভ্যালু দেওয়া নাই, তো 0 দিয়ে করলে তো কোনো অসুবিধা নেই। 0 দিয়ে যদি আপনি করেন, আমি বললাম যেটা যে আপনি 1 ধরে করতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে এই মানে ইরর বলতে পারবেন। এখন 0 দিয়ে যদি করেন বাই ডিফল্ট, এটা তো আপনি মানে ভ্যালুটা কোথাও পাচ্ছেন না, গার্বেজ ভ্যালু থাকতে পারে, সো এটাতে কিন্তু আপনি করতে পারবেন। এটা কি সিরিজ ম্যাথ গুলো যেগুলো ছিল সেই টাইপের? এইটা না, সিরিজ ম্যাথ হচ্ছে এই টাইপের না। সিরিজ ম্যাথ তো হচ্ছে আপনারা একটা সিকোয়েন্স প্যাটার্ন থাকে, যে প্যাটার্নটা বারবার হচ্ছে ফলো করতেছে, একটা লজিক প্যাটার্ন থাকে। এখানে জাস্ট মাল্টিপ্লাই করা আছে, আর কিছু না। মাল্টিপ্লাই করে চেঞ্জ, এটা জাস্ট নরমাল লজিক। এখানে মানে সিকোয়েন্স প্রিন্ট করা বা কোনো ডেডিকেটেড ওয়েতে কোড করা না, জাস্ট একটা প্যাটার্ন জাস্ট একটা কোড দেওয়া হয়েছে, এটা থেকে আউটপুটটা বের করতে বলা হয়েছে। সো এইরকম ভাবে আপনাদের কি আউটপুট বের করতে বলা হইতে পারে। এখন ক্লাস টেস্ট এক্সামে হচ্ছে আপনারা অনেকেই দেখছেন যারা হচ্ছে নতুন আছেন তাদের কাছে হয়তো একটু টাফ লাগছে, বাট পুরান যারা আছেন তাদের কাছে কিন্তু ইজি চলে আসছে। আর ফাইনালের সময় কিন্তু আমরা মোটামুটি এই টাইপের কোশ্চেন গুলোই থাকবে। সো আমরা যারা হচ্ছে রেগুলার বেসিসে পড়ালেখা করি তারা কিন্তু সবাই পারবে। সো যারা নতুন আছি তারা যেহেতু এখন থেকে আবার ক্লাসগুলো হচ্ছে রিভাইন্ড করা শুরু হচ্ছে, আবার নতুন থেকে শুরু হচ্ছে, সবাই হচ্ছে মনোযোগ দিব, এখন থেকে আর ক্লাস কেউ মিস দিব না। সো আমরা হচ্ছে ক্লাস মিস দিব না, করবো। আর পুরানো যারা আছেন তারা হচ্ছে গিয়ে যে কনসেপ্টগুলো আপনাদের প্রবলেম আছে ওগুলো একটু ক্লিয়ার করে নেবেন সাথে সাথে। আর আমরা ওইটার পাশাপাশিও কিছু হচ্ছে প্র্যাকটিসগুলো করব, যে প্র্যাকটিসগুলো হয়তো আমরা ওই টাইমে মিস করে এসেছি, বা নতুন করে প্র্যাকটিস থাকলে ওগুলো করব। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এক্সাম নিয়ে? কোনো কোশ্চেন নেই? কোনো কোশ্চেন যদি না থাকে, একজনের কথা ছিল যে স্যার একটু বেসিক স্ট্রাকচারটা একটু দেখান, তো আমরা একটু স্ট্রাকচারটা দেখি। আচ্ছা, বেসিক স্ট্রাকচার হচ্ছে এই যে এইটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এটা হচ্ছে আপনার কোড, এইটুকু হচ্ছে আপনি কোড লিখছেন, আর এইটাকে বেসিক একটা স্ট্রাকচার। এখন অনেক সময় আমরা দেখবেন মুখ দিয়ে বলি যে টেমপ্লেট কেন বলি, মানে যেটা আমাকে ম্যান্ডেটরি দিতে হয় কোন একটা কিছু করার জন্য, যে ফিক্স থাকে, ওই জিনিসটাকে আমরা টেমপ্লেট বলে ফেলি, যে এটা ফিক্সড করে আমি আসছি কোথা থেকে এনে বসাচ্ছি, এটার মিনিংফুল কিছু আমি জানি না। বাট দেখেন এই জিনিসটা হচ্ছে কি, একটা হচ্ছে হেডার ফাইল আমরা আরো শিখবো আস্তে আস্তে, কিছু এক্সট্রা করে শিখবো। আমরা যখন বুলিয়ান নিয়ে কাজ করি তখন আমাদের একটা নতুন হেডার ফাইল ইউজ করা লাগে, bool.h, ওইটা কিন্তু না ছাড়া আমরা পারবো না। মানে স্ট্রিং এর যখন আমরা স্ট্রিং তো নরমালি করব, বাট স্ট্রিং এর ফাংশনও যদি ইউজ করতে হয় তখন আমরা string.h ইউজ করি। conio.h হচ্ছে অনেক আগের ছিল, মানে conio.h টা হচ্ছে এই প্রোগ্রামের জন্য না, আমরা ওই যুগ পার করে আসছি। তখন হচ্ছে conio.h দিত, তখন হচ্ছে যে আইডিটার কথা মনে নাই, বাট আমি অনেক আগে একবার ইউজ করছিলাম। আমিও হচ্ছে conio ইউজ করে আসেনি। এটা হচ্ছে আপনার ব্লু স্ক্রিন থাকে, সিএমডি প্রম্পটের মতো, কমান্ড প্রম্পট আছে না ওরকমের মতো দেখতে, ওইখানে গিয়ে conio.h টা ইউজ করা হয়েছিল। বাট এখন আমাদের ওই conio.h টা দরকার হয় না, আমাদের কম্পাইলার অনেক আপডেট হয়ে গেছে, আমাদের কম্পাইলারের ভার্সন চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা দেখবেন কম্পাইলার এখন আমাদের সি প্রোগ্রামিং এ কত চলে, কোড ব্লকস মনে হয় প্রায় 22 চলে, 20 অর 22 দেখবেন একটা ভার্সন আছে কোড ব্লকস ভার্সন। সো কম্পাইলার কিন্তু অনেক আপডেট হয়ে গেছে, এখন আর এইগুলো করা লাগে না। আচ্ছা, তো এই হেডার ফাইলটা আমরা কেন দেই? এই হেডার ফাইলটা বেসিক্যালি দেই হচ্ছে আমরা যে কোডগুলো করতেছি
এই যতগুলা কোড এগুলা যাতে আমাদের কম্পাইলার বুঝতে পারে। এখন আসলে কম্পাইলার জিনিসটা কি? কম্পাইলার বেসিক্যালি হচ্ছে একটা ট্রান্সলেটর। আপনারা যে গুগল ট্রান্সলেটর ইউজ করেন না, এর কাজ কি? আপনি হয়তো ইংলিশ কিছু একটা লিখতেছেন, ক্লিক করতেছেন, বাংলায় কনভার্ট হচ্ছে। সেম জিনিসটা এখানেও হয় আমাদের কোডিং এর। আমাদের যে মেশিনগুলো থাকে, হার্ডওয়্যারগুলো, এই হার্ডওয়্যারগুলো হচ্ছে 0 আর 1 বাদে কিছু বোঝে না। তারা কি বোঝে? হার্ডওয়্যার 1 আছে, হার্ডওয়্যার অফ আছে। এগুলোর আরো ইন ডিটেইলস প্রবলেম হচ্ছে মাইক্রোপ্রসেসর, কম্পিউটার আর্কিটেকচার, ওগুলো কোর্সে যে হার্ডওয়্যার কিভাবে জাস্ট অন অফ এর মাধ্যমে কন্ট্রোলিং করে এত কাজ করে, ওইখানে অনেক ইন ডিটেইলস করবেন। জাস্ট এইটুকু জেনে রাখেন যে হার্ডওয়্যার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না এর বাইরে। সো বল, আচ্ছা বই হচ্ছে আপনাদের অলরেডি কিন্তু কোর্স আউটলাইন দেওয়া হয়েছে না ইআরপিতে? ইআরপিতে দেখবেন কোর্স প্ল্যান বা লেসন প্ল্যান নামে একটা হচ্ছে পিডিএফ দেওয়া আছে আপনাদের। ওই পিডিএফ এ বইয়ের নাম দেওয়া আছে। এখন বই ম্যান্ডেটরি না, আপনারা মোটামুটি যদি কনসেপ্ট ফলো করেন তাহলেই পারবেন। আর যদি আপনি ইন ডেপথ আরো জানতে চান, বইটা পড়ুন। বই পড়লে আরো বেশি জানতে পারবেন, কারণ ওইখানে এক্সাম্পল থাকবে, আর অনেক কিছু ডিটেইলস থাকবে, ওগুলো পড়লে আপনারা জানতে পারবেন। আচ্ছা নেক্সট যেটাতে আসতেছিলাম, বলতেছিলাম যে হার্ডওয়্যারটা যা 0 আর 1 বুঝতে পারে, মানে অন অথবা অফ, এছাড়া আর কিছু বুঝতে পারে না। এখন আমি যে ল্যাঙ্গুয়েজগুলো লিখতেছি ওগুলো কি ইংলিশ টাইপের লিখতেছি না? কারণ আমার ল্যাঙ্গুয়েজগুলো হার্ডওয়্যার বুঝবে কিভাবে? হার্ডওয়্যার তো বোঝার হয় না। সো আমার ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ আমাদের কোডিং করতে যাতে ইজিয়ার হয়ে যায়, এই জন্যই হচ্ছে বেসিক্যালি এই কম্পাইলারটা জেনারেট হচ্ছে, যার কাজ হচ্ছে আমি যে ল্যাঙ্গুয়েজটা লিখতেছি অর্থাৎ ইংলিশ, এটাকে কনভার্ট করে সে যে এই মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবে বা বাইনারি নাম্বারে নিয়ে আসবে। এখন আপনি যদি চিন্তা করেন যে বাইনারি নাম্বার কেন দরকার ছিল, আমি মেশিনের মতো জাস্ট কোড করলেই হতো। আপনার একটা কোড করতে হয়তো 1000টা হচ্ছে বাইনারি নাম্বার লাগে, 1000টা। এর মাঝখানে যদি একটা বিট ভুল হয়ে যায় তাহলে কি পুরো আউটপুটটা ভুল, আপনি যে জিনিসটা চাচ্ছেন। এখন এই এতগুলা 1 আর 0 ট্র্যাক করে বের করা যে কোন লাইনের মধ্যে ভুল হয়েছে, কোন জায়গায় আমি একটা বিট ভুল করছি, এটা কিন্তু খুবই কমপ্লেক্স, মানে খুবই টাইম কনজিউমিং। আপনি এটা বের করতে গেলে অনেক প্রবলেম করবে। ইভেন আপনি যদি একসাথে 10টা 1 দেখেন তাহলে আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন না যে এটা কি 10টা আছে না 11টা আছে। দেখবেন একবার কাউন্ট করে ফেলতেছেন ভুলে 9টা, আরেকবার 10টা, এই হয়ে যেতে পারে। সো এই যে কমপ্লেক্সিটি, এই কমপ্লেক্সিটিটা হচ্ছে কোপ আপ করার জন্য বেসিক্যালি আমাদের যে কাজটা করা হয়েছে, এর আগেও একটা ভার্সন আছে, ওটা আমরা শিখবো। ফার্স্ট হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ চলে আসছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই মাইক্রোপ্রসেসরকে বা প্রসেসরগুলোকে ডিরেক্ট কমান্ড দেওয়ার জন্য একটা ল্যাঙ্গুয়েজ। পরে দেখলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও হচ্ছে অনেক হার্ড। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কমান্ডগুলো, ওগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো থাকে না, জাস্ট কিছু ওয়ার্ড ইউজ করে কাজ করে, ওইটাও একটু হার্ড। ওইটা থেকে আমরা আপডেট হয়ে পরে চলে আসলাম কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো আমাদের তিনটা টাইপের ল্যাঙ্গুয়েজ থাকে, হাই লেভেল, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল, অ্যাসেম্বলিটাকে লো লেভেলও বলা হয় অনেক সময়। সো মেশিন ল্যাঙ্গুয়েজ, সো এই তিনটা ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে কাজ করি। এখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন নিয়ে আমরা কাজ করি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে ইংলিশটা লিখি, কারণ কি ইংলিশ হচ্ছে আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সবাই পারি। সো এইভাবে যদি কমান্ড দেওয়া যায় তাহলে এই কমান্ডগুলো দিয়ে হচ্ছে কি আমরা ইজিলি কনভার্ট করতে পারবো বা ইজিলি কাজ করতে পারবো। এখন আমি কম্পাইলার যে ডিজাইন করছি এমন ভাবে সে এই কোডগুলোকে নিয়ে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবো, অর্থাৎ 0 1 এ। সো মেশিন যখন কাজ করবে, মেশিনের কিন্তু ভুল হওয়ার চান্সেস কম না। অ্যাকচুয়ালি আপনি এর বাইরে সে কোনো কাজই করতে পারবে না। আপনি এ যদি এ বলে দেন, সে এই কাজ করবে, বি কাজ করতে পারবে না, কারণ তাকে ওই ক্যাপাবিলিটি দেওয়ারই নেই। বাট আমরা কিন্তু হিউম্যান অনেক সময় ভুল করে ফেলি। এই জন্য আমরা একটা ফিক্সড এমন একটা জিনিস বানিয়ে রাখছি অলরেডি যে এর বাইরে যাব না। সো এটাকে ইউজ করার জন্য আমরা বেসিক্যালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি। এর মধ্যে আমরা সি প্রোগ্রামিং শিখতেছি। আর এই যে কোড যেগুলো বলছিলাম কনভার্ট করে কম্পাইলার কাজ হচ্ছে হাই লেভেলটা কনভার্ট করে এই বাইনারিতে নিয়ে আসে। সো এই কোডগুলো যে কনভার্ট করা লাগবে, এইটা বুঝবে কি কম্পাইলার, যে এই কোডের প্যাটার্নে এইটা করা লাগবে, এই কোডের প্যাটার্নে হচ্ছে আমি ইনপুট নিব, আউটপুট নিব। এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের একটা হেডার ফাইল ইউজ করা লাগে আমাদের কোডে। এই হেডার ফাইলটা যদি ইউজ না করি দেখবেন এরর চলে আসবে, বলবে যে সে বুঝতে পারতেছে না। সো এই যে আমরা যে কাজটা করতেছি আমাদের সফটওয়্যারে, আমরা হয় কিছু ইনপুট নেই, কিছু আউটপুট নেই, আর মাঝখানে কোনো ক্যালকুলেশন নেই। সো এই ইনপুট আর আউটপুটটা নেওয়ার জন্য আমরা যেই হেডার ফাইলটা ইউজ করি এটা হচ্ছে stdox। এটা ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এর মধ্যে আবার কিছু ডেফিনেশন আছে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট কেন ইউজ করি, এটা আবার একটা হার্ডওয়্যার বেস কনসেপ্ট আছে, এটা আপনারা পরবর্তীতে পড়বেন, যে একই মেমরির একই জায়গায় হচ্ছে কাজ করি। এগুলো আস্তে আস্তে বড় হতে থাকলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ইউজ করি যাতে আমার কম্পাইলার সহজে একটা কনভার্সনের
মোডে নিয়ে আসতে পারে, সে বুঝতে পারে এই মোডে হচ্ছে কনভার্সনটা করতে হবে। তখন যদি প্রিন্টএফ থাকে সে বুঝতে পারবে প্রিন্টএফ থাকলে আমি কি করব, প্রিন্টিং এর কাজ করব, স্ক্যানার থাকলে ইনপুট নিব। নেক্সট হচ্ছে ইন্ট মেইন। ইন্ট মেইন জিনিসটা কি, এখানে আপনারা অনেকে ভয়েড মেইনও দেখতে পারেন। ভয়েড মেইন আর ইন্ট মেইনের পার্থক্য কি? আচ্ছা একটু আসতেছে, ইন্ট মেইন বা ভয়েড মেইন দুইটাই দেখতে পারেন। এটা হচ্ছে আপনাদের মেইন ফাংশন। আপনাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যত কাজগুলো হবে এগুলো সব মেইন ফাংশন থেকে স্টার্ট হবে। অর্থাৎ আপনি কোড রান করলে সে এটা রান করবে, রান করার পরে এটা থেকে মেইন ফাংশনে গিয়ে এখান থেকে রান করবে। যদি এমনও হয় আপনি উপরে কয়েকটা লাইন লিখছেন, এগুলো আমরা এখনো জানি না, বাট ফাংশন যখন শিখবো তখন আমরা বুঝতে পারবো যে লাইন কিভাবে লিখতে হয়। ওইগুলো লিখে যদি আমরা হচ্ছে কি ভয়েড মেইনটা নিচে লিখি বা ইন্ট মেইনটা নিচে লিখি, তখনও কিন্তু মেইন ফাংশন থেকে আবার কোডটা এক্সিকিউশন শুরু হবে। ওইসব লাইনে কিন্তু এক্সিকিউশন হবে না। সো মেইন ফাংশনে যা থাকে ওইখান থেকে আমার কোড এক্সিকিউশন শুরু হয়। এখন আসি এখানে যে মেইনটা লিখতেছি এটা সবসময় সেম ভাবে লিখতে হবে, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে স্টার্টিং এন্ড ক্লোজিং। এইটাকে বলা হচ্ছে প্যারামিটার লিস্ট, যেটা হচ্ছে আমরা ফাংশন করলে বুঝতে পারবো। ফাংশন তো এখনো করি নাই, আমরা করছি, ফাংশন করলে বুঝতে পারবো। আচ্ছা এখন আপনার কোশ্চেন ছিল ইন্ট আর ভয়েড এর মধ্যে ডিফারেন্স কি। এই জিনিসটাও হচ্ছে আমরা মোটামুটি ফাংশন করলে বুঝতে পারবো। জাস্ট মাথায় রাখেন ভয়েড হচ্ছে কোনো কিছু আমাকে ব্যাক করে না, আর ইন্ট হচ্ছে ইন্টিজার নাম্বারটা ব্যাক করে। এবং কেন করে, কিভাবে করে, এটা যখন ফাংশনের জিনিসটা বুঝবো তখন আমরা ফুললি বুঝতে পারবো। এখন জাস্ট মনে রাখবেন যে যদি ভয়েড দেই আমাকে কিছু দিতে হবে না, যদি ইন্ট দেই তাহলে আমাকে রিটার্ন 0 একটা লাইনটা লিখতে হবে। এই জিনিসটা না লিখলেও আপনি আপনার কোড দেখবেন রান করতেছে। অনেকে কোশ্চেন করতে পারে স্যার এটা রান করলে তো রান তো করতেছে, বাট একটা টাইমে ছিল এটা না লিখলে রান হইতো না। যখন হচ্ছে ওই যে বলতেছিলাম কম্পাইলার গুলো একটু ব্যাকডেটেড ছিল, তখন রিটার্ন 0 যদি না লিখতেন আপনারা কাজ করতে না। বাট এখন কম্পাইলার আপডেট হয়ে গেছে, এখন কিন্তু কাজ করে। আমার সময় মনে হয় ঠিকমতো কাজ করতে কিনা আমার মনে নাই। সো যাই হোক এখন করে। সো যেহেতু করতেছে আমরা অনেক সময় না দিলেও কাজ করবে, বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কেন, আমি আমার কোডটা শেষ করে বলে দিলাম যে কোড ফিনিশ, আমি এখান থেকে আর কিছু চাচ্ছি না, সো আমি রিটার্ন 0 দিচ্ছি। এইটা আপনারা আস্তে আস্তে ফাংশন করলে বুঝতে পারবেন। সো জাস্ট মাথায় এখন একটু ঢুকিয়ে রাখেন যে ভয়েড লিখলে আমাকে কোনো কিছু রিটার্ন লিখতে হয় না, আর ইন্ট লিখলে আমাকে রিটার্ন 0 একটা লাইন লাস্টে লিখতে হবে। স্যার শুধু মেইন লিখলেও তো দেখি কাজ করে অনেক সময়। ইন্ট ভয়েড এগুলো না লিখে শুধু মেইন ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে না, মেইন ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলে কাজ করার কথা না। অনেক বেসিক হয়েছে। আপনি তাহলে অনলাইনে রান করছেন, অন্য কোথাও রান করছেন, ওরা অলরেডি নিয়ে ওদের কম্পাইলারটা ওইভাবে করা, সো ওরা হয়তো নিয়ে নিছে। বাট আপনি কোড ব্লকসে রান করলে দেখবেন নিচ্ছে না। সো মেইন কেন নিতে হবে, কারণ আপনাকে তিনটা ফেজ থাকে একটা ফাংশনের। এটাকে বলি আমরা রিটার্ন টাইপ, এটা ফাংশনের নেম, এন্ড দেন হচ্ছে প্যারামিটার লিস্ট। ফাংশন বললে বুঝতে হবে, এই তিনটা কনসেপ্ট না থাকলে ফাংশন কাজ করবে না। সো ম্যান্ডেটরি লাগবে। কারণ আপনি হয়তো মেইন দিয়ে রাখছেন, ওইখানে হয়তো অটোমেটিক নিয়ে রাখছে, ওরা এইভাবে ডিজাইন করে রাখছে। আমরা ইউজারদের সুবিধার জন্য বা আমাদের সুবিধার জন্য অনেক কিছুই চেঞ্জ করি। যেমন যখন জাভা শিখবেন তখন দেখবেন যে আমরা কিছু কিওয়ার্ডস লিখি না, বাট তারপরে বাই ডিফল্ট ওগুলা চলে আসে। কেন চলে আসে, ওগুলো হচ্ছে জাভা কম্পাইলার ক্রিয়েট করে ফেলে, শুধুমাত্র এই কারণে যে আমাদের যাতে ইজিয়ার হয়। আচ্ছা এইটা বুঝতে পারছেন সবাই? সো বেসিক্যালি যেই কাজটা করতেছি আমরা এখানে হেডার ফাইল নিচ্ছি, আমাদের কোডটা ইনপুট আউটপুট যে প্রোগ্রামগুলো আছে এই ফাংশনগুলো বোঝানোর জন্য। তারপরে ইন্ট মেইন দিচ্ছি, মেইন ফাংশন থেকে আমাদের সব কাজ করতে হবে। ফার্স্ট যে কাজটা করি জাস্ট নরমালি আমরা প্রিন্ট করার কাজ করি। একটা কিছু যদি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করি। নরমালি জাস্ট যে কোনো কিছু, এখানে জাস্ট প্রিন্টএফ ফাংশন লিখবো। প্রিন্টএফ সবগুলো স্মল লেটারস, ডাবল কোটেশন লিখবো। ডাবল কোটেশনের পরে আমরা হচ্ছে যে কোনো একটা সিনট্যাক্স দিয়ে হচ্ছে কোনো একটা লাইন প্রিন্ট করতে পারি, যে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। হ্যালো ওয়ার্ল্ড কেন দেওয়া হয় এটা জানেন? একদম ফার্স্টে সব জায়গায় লিখবেন যে হ্যালো ওয়ার্ল্ডই লিখে। কেন লিখে, মানে আপনি যখন একটা জায়গায় যান আপনি ফার্স্টে কি করেন, সবাইকে হাই হ্যালো দেন না? ফার্স্ট টাইম সে আসলো, হ্যাঁ ফার্স্ট টাইম সে আসলো। সো আপনি হচ্ছে ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ার জগতে চলে আসছেন, সো সবাইকে হ্যালো দিচ্ছেন ফার্স্টে, হ্যালো ওয়ার্ল্ড আমি চলে আসছি, তোমাদের ভাব শেষ, এখন থেকে আমি ভাবটা শুরু করবো, এখান থেকে তোমাদের শেয়ার কমে যাবে। কয়দিন পর আরেকজন এসে হ্যালো দিলে তো আপনার শেয়ার কমবে তখন, তো শেয়ার কমতেছেন বাড়তেছেন। যত শেয়ারের লোকজন আসবে তত স্কোপ বাড়বে, তত হচ্ছে শেয়ার বাড়বে। তো আপনার মনে হতে পারে যে শেয়ার কমতেছে, আসলে কমতেছে, আসলে বাড়তেছে। মানুষজন আসলে আরো বাড়ে। আপনি যত হচ্ছে গিয়ে আপনার মানে ইন্টারনেটের মধ্যে খুব
বেশি আগে চলতেছে যে এআই এসে নাকি সিএসসি কে মানে আমাদের যারা পড়লো সেদের জব খেয়ে দেবে এটাকে দৌড়ে দৌড়ে আচ্ছা এটা নিয়ে বলবো, সমস্যা নেই। বলেন স্যার এটাকে পড়াশোনা একটু এটা পরে বাইরের টপিক, ওটা নিয়ে পরে বলতেছি। আচ্ছা এখন এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে আমাদের কনসোল যে থাকে, কনসোলটাকে এরকম ব্ল্যাঙ্ক স্ক্রিন, এই ব্ল্যাঙ্ক স্ক্রিনে হচ্ছে আমরা এই লেখাটা দেখতে পাবো এক্স্যাক্টলি যেভাবে লিখছি ওভাবে। মাঝখানে যদি আমরা নতুন লাইন চাই, অর্থাৎ আমি হ্যালো চাই একটা লাইনে, ওয়ার্ল্ড চাই একটা লাইনে, তখন আমি কি করব? এই এটা পুরোটা বলেন কি করব? আচ্ছা বলেন এইটা কি স্ল্যাশ আর এইটা কি স্ল্যাশ? ওটা ব্ল্যাক স্ল্যাশ ওটা ব্যাক স্ল্যাশ আর এটা হচ্ছে পরেরটা হচ্ছে ভাগ করেছে এটা কি? ডিভিশন এসেছে এটাও তো স্ল্যাশ একটা, এটা ফরওয়ার্ড স্ল্যাশ। ডিভিশন স্যার যদি তো ডিভিশনের কাজ করতেছিলাম ডিভিশন তো ঠিক আছে, এটা স্ল্যাশ এটা কিন্তু নরমালি স্ল্যাশ বলে আমরা স্ল্যাশই বলে এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। সো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা হয় ডিভিশন করার জন্য, আর ব্যাক স্ল্যাশ ইউজ করা হয় যখন আমরা হচ্ছে নিউ লাইন করি বা দেখা গেছে কমেন্ট করি। এটা স্পেশাল কিছু আছে। আবার দেখবেন আপনি আপনার কোডে অনেক সময় কিছু ক্যারেক্টার যেমন কোটেশন ইউজ করেন, এই কোটেশন যখন দিতে যাবেন দেখবেন প্রবলেম হচ্ছে, তখন আপনাকে কি করতে হবে? ব্যাক স্ল্যাশ কোটেশন দিতে হবে। সেরকম আছে স্কেপ ক্যারেক্টার কিছু আছে, ওগুলো হয়তো আপনাদের দেখাই দিতে। ব্যাক স্ল্যাশ ঠিক আছে বিশাল একটা গ্যাপ হ্যাঁ ওইটা হচ্ছে ট্যাব দিতে হয়, স্ল্যাশ টি টি দিলে একটা ট্যাব। ট্যাব হচ্ছে কি আপনারা যে ওয়ার্ডে লেখেন না একটা ট্যাব ফাঁকা দেয়, ওরকম ট্যাব হচ্ছে কি ইভেন অ্যালার্মও আছে, আপনারা দেখবেন এই অ্যালার্মের জন্য হচ্ছে একটা এরকম স্পেশাল ক্যারেক্টার আছে, এই যে পারসন এ। এটা যখন রান পায় আপনাদের সিপিইউতে যদি স্পিকার থাকে তাহলে শুনতে পারবেন, আদারওয়াইজ শুনতে পারবেন না। এরকম একটা সাউন্ড হয় স্পিকারে, টিপ করে একটা শব্দ থাকে। সো আপনার প্রোগ্রাম থেকে কিন্তু আপনি সাউন্ড জেনারেট করতে পারেন। এটা অনেক পিসিতে হয়, আপনি বাসায় গিয়ে ট্রাই করবেন। আপনার পিসিতে যদি স্পিকার থাকে ইন্টিগ্রেটেড তাহলে কিন্তু সাউন্ডটা হচ্ছে। স্যার ল্যাপটপে বলা হবে? হ্যাঁ হতে পারে, ল্যাপটপ তো ইন্টিগ্রেটেড, ল্যাপটপে হতে পারে, বাট সাউন্ড ফোনে করলো এই এটা কই দিব মানে লাইট শেষে হয়। আচ্ছা আমি ফোনে কখনো ট্রাই করি। ফোনে অ্যাপস আছে হ্যালো ওয়ার্ল্ডের পর হচ্ছে ব্যাক স্ল্যাশ দিয়ে দিব হ্যাঁ ব্যাকস্ল্যাশ এ দিয়ে দিতে পারেন। আচ্ছা এইটা রিলেটেড কিছু স্পেসিফিক ফ্যাক্টর অলরেডি দেখে আসছে, চলে যেহেতু কনসেপ্ট ফোনে আসছে এটা অফ হয়ে গেছে। ও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এইটুক তো মোটামুটি আপনারা বুঝতে একটা পারছেন। প্রথমে একটা কোশ্চেন হচ্ছে ইফ এলস এর হচ্ছে এক্সপ্লেইন করা এক্সপ্লেইন কি ইফ এর মাঝখানে আমরা তিনটা জিনিস বসে দিছি এক্সপ্লেইন করা বলতে আপনি কি বলছেন? এক্সপ্লেইন করা হচ্ছে ফর লুপ আপনি একটা ডেফিনিশন দিবেন ইফ এলস কেন মানে কি জিনিস, তারপর আপনি ইফ এলস এর একটা एग्जांपल দিয়ে বলবেন ইফ এলস এর মধ্যে অ্যাকচুয়ালি কি ফর লুপের এক্সপ্লেনেশন চাইছি এক্সপ্লেইন আচ্ছা হ্যাঁ ফর লুপের এক্সপ্লেনেশন কি আপনি একটা ডেফিনিশন দিবেন। থাকে একটা হচ্ছে স্টার্ট একটা স্টপ আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এটা ইনিশিয়ালাইজেশন পার্ট, তারপর হচ্ছে টেস্ট কন্ডিশন, আর একটা হচ্ছে আপডেট এক্সপ্রেশন যেটা তিনটা দিলে হ্যাঁ এই তিনটা দিয়ে আপনি লিখিতে বলবেন যে এখানে হচ্ছে আমরা স্টার্টিং পয়েন্টটা দিই, লুপ যেখান থেকে স্টার্ট করব ওইটা হচ্ছে আমরা করি, দেন টেস্ট কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকে ততক্ষণ পর্যন্ত আমরা কি করি ওইটা নিয়ে কাজ মানে ওই লুপটা রানিং হতে থাকে। আর লাস্টে হচ্ছে যখন আমাদের প্রতিবার ইটারেশন কমপ্লিট হচ্ছে একটা করে তখন আমরা কি করি একটা করে আপডেট করি, জাস্ট এইটুকু বললেই হবে। সো অনেকে যেই ভুলটা করবেন বা করে করতেছেন এখন সেটা হচ্ছে কি আপনারা মনে করতেছেন যে ডেফিনেশন চাচ্ছে এক পেজ ভরে লিখতে হবে। সো এইরকম কিছু না, আপনাদের হচ্ছে যতটুকু দরকার ততটুকু হচ্ছে লিখবেন, এর বাইরে কিছু লেখা লাগবে না। সিলেক্টগুলো লিখতে গেলে নরমালি দিয়ে থাকে পরে আপনি যেভাবে এই জিনিসটা চিন্তা করবেন না যে আপনারা অনেক আগে পড়ে আসছেন যেটা বাংলা ইংলিশে এরকম হয় যে পেজ ওয়াইজ অনেক নাম্বার পাওয়া যায়, এখানে পেজ ওয়াইজ না, এখানে হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপর নাম্বার, আপনার হচ্ছে ব্রেইনস্টর্মিং এর উপর নাম্বার, যে আপনি কতটুকু চিন্তা করে অ্যানসার দিতে পারতেছেন। এমন হইতে পারে আপনার অ্যানসার 3 লাইনে শেষ হয়ে যেতে পারে, আবার এমন হইতে পারে আপনার অ্যানসার 2 পেজও শেষ হচ্ছে না, ডিপেন্ডস করে আপনার কোশ্চেনের উপর। সো মার্কস প্লাস কোশ্চেন দুইটা দেখি ডিসিশন নেবেন। এইখানে একটু দেখেন এই যে এসকেপ ক্যারেক্টারে ফার্স্ট দেখেন নিউ লাইন তো আমরা অলরেডি জানি। তো নিউ লাইনে কি হয় পারসন
n যখন দেই তখন হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ডের পরে আমরা হ্যালোর পরে %n দিলাম, সরি /n দিলাম, \n নিউ লাইন ক্রিয়েট হয়ে গেল, তারপর ওয়ার্ল্ড প্রিন্ট হলো। তারপর আর কিছু আছে দেখেন, আমরা যখন সিঙ্গেল কোটেশন দিতে যাব, সিঙ্গেল কোটেশনের জন্য আমাকে দিতে হবে কি, সাপোজ আমি এরকম সিঙ্গেল কোটেশন যদি লিখি আউটপুট আসবে কি ওয়ার্ল্ডের আগে একটা কোটেশন, ওয়ার্ল্ডের পরে। সো এই দুইটাতে আমাদের কি করতে হবে, এই যে কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন, এছাড়া কিন্তু কাজ করবে না। সো এটা কিন্তু একটু মাথায় রাখবেন, যখন আমাদের কোনো কোটেশন প্রিন্ট করতে হবে তখন কিন্তু আমাদের এই কোটেশন দিতে হবে। আচ্ছা, আরেকটা উপরে দেখেন ট্যাবেরটা হচ্ছে একটু উপরে চলে আসছে, এটা হচ্ছে /t, এই /t এইটার কাজ হচ্ছে ট্যাব স্পেস হচ্ছে সে নেয়। ট্যাব স্পেস কি, সাপোজ এইখানে ছিল আপনি একটা /t লিখলেন, সে এইখানে চলে যাবে এরকম, অর্থাৎ এইটুকু একটা গ্যাপ স্পেস আপনার। সো আপনি যদি এটা প্রিন্ট করেন তাহলে এখানে দেখেন এই হ্যালোর পরে /t দিয়ে তারপর হচ্ছে এখানে ওয়ার্ল্ড প্রিন্ট করা হচ্ছে। সো দেখেন হ্যালো এখানে মাঝখানে একটা স্পেস দিয়ে ওয়ার্ল্ড চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল ট্যাব। হরাইজন্টাল মানে কি, মাঝখানে এইভাবে। আচ্ছা, হরাইজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে ঝামেলা লাগে আপনাদের? আচ্ছা, একটু মাথায় রাখেন, এটা একটু মজার জিনিস। হরাইজন্টাল ঘুরে থাকে, হরাইজন্টাল ঘুরে থাকে আর বাকিটা হচ্ছে ভার্টিক্যাল। তো এটা মাথায় রাখতে হবে যে হরাইজন্টাল ঘুরে থাকে আর বাকি ভার্টিক্যাল যেটা ওটা দাঁড়ায় থাকে আর কি। তো এই রকম ভাবে আপনারা চিন্তা করতে পারেন হরাইজন্টাল। তো ওই জাস্ট যারা হচ্ছে কি একটু মনে রাখতে পারেন না, জাস্ট একটা ওয়ার্ড মনে রাখলেই হবে, হরাইজন্টাল লিখেই দিচ্ছে যে আমি ঘুরে থাকি। তো বাকিটা হচ্ছে ভার্টিক্যাল তো পারবেন, যেটা শুয়ে থাকে ওটার পরে হচ্ছে যেটা হচ্ছে গিয়ে লম্বা হয়ে থাকে। আচ্ছা, ডাবল কোটেশন হচ্ছে সেম কাজটা করতে হবে। ডাবল কোটেশন আপনি কি করবেন, ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল কোটেশন দিবেন, তারপর হচ্ছে যেটা লিখবেন তারপর ডাবল কোটেশন। কেন এগুলো প্রবলেম হয়, কারণ আপনি স্ট্রিং মানে এই লাইন যখন লিখতেছেন অলরেডি আপনি কোটেশনের আন্ডারে লিখতেছেন। সো আরেকটা কোটেশন আসলে সে কিন্তু মনে করে যে এইটুকুই হচ্ছে এন্ডিং। সো তখন সে কি বাকিটাকে কোটেশন করবে না, তখন সে মিসম্যাচ করে ফেলে যে আবার কেন কোটেশন দেওয়া হচ্ছে, আবার কেন লেখা হচ্ছে। এইটা তাকে বোঝানোর জন্য যে আমি এই কোটেশনটা দিচ্ছি হচ্ছে আমার প্রিন্টএফ এর ফাংশনের কোটেশন, আর এই মাঝখানেরগুলো দিচ্ছি হচ্ছে প্রিন্টএফ এর ভিতরে দেখানোর জন্য, তখন হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে কোটেশনগুলো আমাকে দিতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যদি কোনো ব্যাকস্ল্যাশ অ্যাকচুয়ালি দিতে চাই, অর্থাৎ আমার কোডের মধ্যে বা আমার লেখার মধ্যে আমি ব্যাকস্ল্যাশই দিতে চাই, তখন আমি কি করব, ডাবল ব্যাকস্ল্যাশ দেব। একটা দিয়ে হচ্ছে সে মেজার করবে যে এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার দিচ্ছি, আরেকটা দিয়ে যে ক্যারেক্টারটা দিব ওই ক্যারেক্টারটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। সেম জিনিসটা এখানে ক্ষেত্রে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমি বুঝাচ্ছি আমি কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিব, তারপরে কি দিচ্ছি, কোটেশন। সো কোটেশনটা হচ্ছে সে ক্যারেক্টার হিসেবে নিয়ে নেবে। সো এইটা বুঝা গেছে? এইটা জাস্ট আপনারা কিছু নিজেরা করলেই বুঝে যাবেন যে এটার মধ্যে কি প্র্যাকটিস দেখানোর তেমন কিছু নাই, তারপরেও হচ্ছে লিখা আছে বাট দেখানোর কিছু নাই। বাট এটা একটু ট্রাই করবেন, দেখেন এটা কিন্তু অ্যালার্মের একটা সাউন্ড হয়। সো এটা হচ্ছে জাস্ট আপনি এর মাঝখানে মনে করে লিখলেন /a, তারপর ওয়ার্ল্ড লিখলেন। এটা কি করবে, জাস্ট হ্যালো প্রিন্ট করার পরে একটা সাউন্ড করবে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড প্রিন্ট করবে। সো যাদের ইন্টিগ্রেটেড আপনার অডিও আছে বা স্পিকার আছে তারা এই সাউন্ডটা শুনতে পারবে। জাস্ট ছোট্ট একটা সাউন্ড হয়, অত লাউড না, জাস্ট ছোট্ট একটা মানে ট্যাপ সাউন্ড হয়, ট্যাপ করো। হ্যাঁ, এই যে একজন ইয়ে করতেছে এই সাউন্ডটা দেয়। আচ্ছা, মোটামুটি বুঝা গেল। দেখো আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত রাখি, আমরা জাস্ট আজকে একটু বেশি কিছু করলাম না, কমই করলাম, জাস্ট একটু মাথায় রাখি এই জিনিসগুলো। নেক্সট থেকে আমরা একটু বেশি করে করব। স্যার এই স্লাইড কেন করতে দেওয়া আছে তো স্লাইড, ইআরপিতে দেওয়া আছে, গ্রুপে না। আপনাদের ইআরপি আছে অফিশিয়াল, ওইখানে গিয়ে দেখবেন এই স্লাইড সব দেওয়া আছে, ফর লুপ পর্যন্ত দেওয়া আছে। এগুলো আচ্ছা জানিয়ে